এই ধরুন আপনার আপন খালার বাড়িতে গেলেন, আপনি আপনার আপন খালার, এবং আপনার ওই খালার 4টা মেয়ে আছে। একটা মেয়ে অনার্সে পড়ে, একটা মেয়ে ইন্টারমিডিয়েট, এবং আরেকটা এসএসসিতে পড়ে, এবং একবারে ছোটটা ক্লাস 7-এ পড়ে। আপনার আপন কোনো খালাতো ভাই নাই, শুধু ওই ঘরের মধ্যে চার বোন তারা। তার মানে আপনার 4জন খালাতো বোন রয়েছে। এখন যেহেতু ওনাদের পারিবারিক সমস্যার সমাধানের জন্য অনেক সময় বাজারে যেতে হয়, হাটে যেতে হয়, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাতে যেতে হয় বিভিন্ন প্রয়োজনে। হাটে ঘাটে, মাঠে, বাজারে, বন্দরে, ওষুধের জন্য হাসপাতালে যেতে হয়। এখানে একজন পুরুষের সহযোগিতা দরকার। তো এখন আপনি, নাম হচ্ছে মাহমুদুর নবী, আপনি আপনার যেহেতু আপন খালা, মানুষের তো বলে আর খালা আমার তো বালা। আপনার মায়ের চেয়ে আপনার আপনার খালার দরদ আপনার কাছে খুব বেশি। এর মধ্যে তো এটা বলার অপেক্ষাই রাখে না, খালাতো বোনের জন্য তো আরও বেশি দরদ আছে আপনার। এখন ধরেন আপনি আপনি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আপনার কোনো স্পট নাই, কোনো দাগ নাই, এবং আপনি এই সমাজহিতৈষী এবং আত্মীয় স্বজন, আত্মীয় বান্ধব একজন মানুষ। এই জন্য আপনি আপনার খালার বাড়িতে প্রায়শই যান, রাতে, দিনে, নিশিরাত, দুপুর, যে কোনো সময়, সকাল বিকাল প্রত্যুষ নৈশ, যে কোনো সময় যখন আপনার খালার থেকে প্রয়োজনে আপনাকে ডাক পড়ে তখন আপনি যাচ্ছেন। নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন আইন মানে না। আপনি যখন ইচ্ছা তখন যাচ্ছেন, যাচ্ছেন। একদিন এলাকার বাসী তাদের মনে সন্দেহ জাগলো, এই লোকটা কেন এখানে আসলো, এবং পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করতেছে এই ছেলেটা কেন এখানে আসে প্রত্যেকদিন। কেউ বলতেছে ওর খালার বাড়িতে আসে, ওর আপন খালা। ও আচ্ছা ঠিক আছে। এভাবে বলতে তখন দেখলো যে এই লোকটা তো প্রায়শই আসে, রাত দিন 24 ঘন্টায় আসে। তখন মানুষের চিন্তা করলো, কিরে, তাদের যদি হাসপাতালে যাওয়ার দরকার হয়, অথবা বাজারে যাওয়ার দরকার হয়, হাটে ঘাটে যাওয়ার দরকার হয়, এটা তো দিনেও আসতে পারতো, কিন্তু রাতও আসে, মানে সময় অসময়, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট কোনো ক্ষণ নাই। তাহলে এখন কি হলো, গ্রামবাসী একদিন বসে চিন্তা করলো যে ওখানে হুজুরের কাছে বললো, মসজিদের ইমাম সাহেব কাছে বললো। ইমাম সাহেব বললো তো না, এটা তো ঠিক নয়, আপনারা এটা নিয়ে বসেন। তো মানুষের এলাকাতে বসলো, হুজুর ডাকে বললো। পরে একটা সিদ্ধান্ত নিল যে আজকে আজকে এই মাহমুদুর নবীকে আমরা আজকে কি করব, ঘেরাও দেব। পরে পরে তারা ঘেরাও দিয়ে ওই লোকটাকে ধরে মারলো, পিটলো, এবং অত্যাচার করলো। এমনভাবে অত্যাচার করলো সে এখন মুমূর্ষু প্রায়। ওইদিকে তো তার খালাতো বোন অনেক কান্নাকাটি করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই একটা ঘটনা বললাম। আর একটা ঘটনা হচ্ছে যে, এই ধরেন আপনি আপনার বউ নিয়ে হাঁটতেছেন, কোথাও যাচ্ছেন, এখন দূরে কোথাও গেছেন, অচেনা একটা জায়গায় কোথাও গেছেন। আর এখন আপনি অভিনয় করছেন যে উনি আপনার বউ না, বা অথবা আপনার যে বউ উনি, এরকম কোনো প্রমাণও আপনার কাছে ওই মুহূর্তে নাই, শুধু আপনারা দুজনে আছেন। তখনও আপনাকে এলাকার মানুষে ধরে আপনাকে একটা সাহায্য করতে পারে, যেহেতু দূরের। কারণ এই যে আপনার বউ, এটা আপনি ওই ধরনের কোনো প্রমাণ করতে পারবেন না, কারণ ওখানে ডিএনএ পরীক্ষা করারও কোনো সুযোগ নেই, ইত্যাদি। এখানে আমি দুটো কথা বললাম, যে প্রথম, যে আপনি যে প্রতিনিয়ত আপনার খালার বাড়িতে যাচ্ছেন, কিন্তু সেখানেও আপনি অত্যাচারিত হয়েছেন, অথবা আপনার বৈধ বউ নিয়ে আপনি ঘুরছেন, সেখানে আপনি অত্যাচারিত হয়েছেন, দুইটাই। তাহলে এখানে কি বিষয় আছে? বিষয়টা হচ্ছে যে সমাজ আপনাকে চিনতে হবে, জানতে হবে, এবং আপনার উদ্দেশ্য কী সেটা জানতে হবে, এবং একটা বৈধতার বিষয় আছে, একটা যৌক্তিক এখানে বিষয় আছে। আপনি আপনার খালার বাড়িতে প্রতিনিয়ত যান, দিনক্ষণ, মুহূর্ত, এগুলো কিছুই আপনি মানেন না। এখানে যদি আপনি ধরেন, ওইটা যদি আপনার খালার বাড়ি না হয়ে যদি আপনার শ্বশুর বাড়ি হতো, আপনার 4টা যেখানে আপনি বিয়ে করেছেন, যেখানে ধরেন ওখানেও 4টা মেয়ে আছে, আপনি 4টা মেয়ের যে কোনো একজনকে বিয়ে করেছেন, এবং বিয়েটা যদি সামাজিকভাবে বৈধভাবে করেন, আপনার রাত 3টা বাজে গেলেও আপনাকে কেউ কিছু বলবে না, কারণ এখানে বৈধতা রয়েছে। তো দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে, আপনি যখন আপন খালার বাড়িতে গেলেন তখন আপনাকে সবাই মার দিয়েছে, কিন্তু আবার যখন ওই খালার বাড়িতে গেলেন, অথবা অন্য কোনো
যে আপনার নতুন একটা আত্মীয়ের বাড়িতে গেলেন, যে মানে আত্মীয় বলতে এখানে আপন খালা নয় এরকম একটা জায়গাতে আপনি বিয়ে করেছেন, মানে যেটা অনাত্মীয়কে আপনি বিয়ে করেছেন, সেখানেও 4টা নয় বরং 8টা মেয়ে রয়েছে। এরপরও এলাকার মানুষ আপনাকে সন্দেহ করবে না, এবং বরং আপনাকে কি করবে, অত্যন্ত সম্মান করবে। এলাকার সবাই কে বলবে জামাই, কে বলবে দুলাভাই, আপনাকে সবাই সম্মান করবে। মানে এলাকাতে কেউ কেউ যদি কোনো একটা এলাকাতে বিয়ে করে, তখন তাকে যারা মুরব্বী রয়েছে সবাই তাকে জামাই বলে সম্বোধন করে, অথবা যারা ইয়াং শ্রেণী রয়েছে সবাই তাকে কি করে দুলাভাই বলে এবং তাদের সাথে মজা করে। দেখেন, দুইটা একই জিনিস, কিন্তু একই জিনিস এখানেও আপনি একটা মেয়ের সাথে আপনি দেখা করতে গিয়েছেন প্রতিনিয়ত, আবার ওখানে সে আপনার আপনার খালাকে আপনি সহযোগিতা করবে বলে, বা অজুহাতে হোক অথবা অনজুহাতে হোক, যেটি হোক আপনি প্রতিনিয়ত গিয়েছেন, কিন্তু ওখানে আপনি হয়তো অন্য কিছু করেছেন, হয়তো বা অবৈধ কোনো কাজে লিপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনার খালার বাড়িতে যদি আপনি বৈধভাবে যেতেন, বা আপনি যদি ওখানে একজন খালাতো বোনকে বিয়ে করতেন সামাজিকভাবে, তাহলে আপনি রাত 3টা বাজে গেলেও আপনাকে কেউ মারতো না। অথবা আপনি যেখানে দূরে, বিয়ে যেখানে আমি বলেছি বিয়ে করেছেন, সেখানেও যদি আপনি বিয়ে না করেই অবৈধভাবে আসা যাওয়া করতেন, তাহলেও মানুষ আপনাকে ধরতো, একসময় আপনাকে নির্যাতন করতো। অর্থাৎ সমাজ এটাকে ভালোভাবে নেয় না, সহজ কথা যেটা বলছি আর কি। একই কাজ যদি আপনি অবৈধভাবে যান বা সমাজকে জানাই যান, তাহলে সেখানে আপনি একরকম প্রতিদান পাবেন, আর যদি বৈধভাবে যান এবং যৌক্তিকভাবে যান, সেখানে আপনি আরেক রকম প্রতিদান পাবেন। এই একটা বিষয় বললাম। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন একটা বন জঙ্গলের কথা বলি আমরা, সেখানে অনেক বন্য প্রাণী থাকে। ধরেন গহীন জঙ্গল, আমাজন বন হইতে পারে, অথবা অথবা দক্ষিণ আফ্রিকার যে কোনো জঙ্গলের কথা, অথবা বাংলাদেশের সুন্দরবনের কথা হইতে পারে। এখানে বহু বন্যপ্রাণী এখানে বসবাস করে। তো যার যার মতো করে যে তার শক্তি প্রদর্শন করে চলে। এখানে কেউ কারো নেতা নেয়, এবং এরকম নাই যে যে সিংহ একটা ডাক দিবে, সিংহের কথা সবাই শুনবে এবং সিংহের কথা মতো মানবে। সিংহ অন্য প্রাণী যারা রয়েছে, হরিণ, বানর থেকে শুরু করে শিম্পাঞ্জি বা অন্যান্য প্রাণী যারা রয়েছে, এদেরকে বলবে যে তুমি এই পথে হাঁটবা, অথবা তুমি এই গাছে উঠবা, অথবা তুমি এই ঘাস খাইবে, অথবা তুমি এই ফল খাইবে, তুমি এই গাছের উপরে থাকবে আর তুমি নিচে থাকবে। এইভাবে যদি আইন করে দিত তাহলে হতো, কিন্তু এরকম কোনো বড় জঙ্গলতে এরকম কোনো আইনের বালাই নেই। তো অর্থাৎ মানে যে প্রাণীর শক্তি রয়েছে, সে অন্য প্রাণীদের উপর অত্যাচার করে, এবং অন্য প্রাণীদেরকে সে বক্ষণ করে, এবং অন্য প্রাণীদেরকে সে কোনো যৌক্তিক কারণ ছাড়া ধাওয়া করে। তার মানে যে এই গল্পটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি নেতৃত্বের কথা এবং একটা বৈধতার বিষয়ের কথা। মানে আমি বলতেছি একটা নিয়মের কথা বলতেছি। তাহলে নিয়ম তো প্রাণীদের মধ্যে নেই, বন্য প্রাণীদের মধ্যে নেই, বা বৈধতা যেখানে নিয়ম, যে তারা ইতর প্রাণী, এখানে যেহেতু নিয়ম নেই, বৈধতার কথা তো এই প্রশ্নাতীত। এখন এটা এই গল্পটা, দুটো গল্প আমি কেন বললাম যে অবৈধর কথা এবং নিয়মের কথা আমি কি জন্য বললাম, এই গল্পে এখন আসি। ধরেন একটা ফ্যামিলিতে যদি যদি পিতা মাতা যদি না থাকতো, অথবা আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে মনে হয় এই সম্ভবত সৃষ্টির শুরুতেই এই পরিবারের মাধ্যমেই আমরা আসছি, কিন্তু সৃষ্টির শুরুতেই যদি এই পরিবার ব্যবস্থা না থাকতো, তাহলে কি হতো, ধরেন একটা সংসারের মধ্যে বা একটা পরিবারে যে ছোট সন্তান, সে দেখা গেছে কি বড় সন্তানদের উপরেও সে তার মাতব্বরি ব্যবহার করতো, অথবা তার নেতৃত্ব ব্যবহার করতো। তো এটা তো হয়তো হয়েছে প্রাগৈতিহাসিক যুগে, বা সৃষ্টির শুরুতে হয়তো হয়েছিল, এরকম বিশৃঙ্খলা ছিল। তো মানুষ যখন সভ্যতার ছোঁয়ায় অবতীর্ণ হয়েছে, সভ্যতার ছোঁয়া যখন মানুষকে যখন স্পর্শ করেছে, সভ্যতার সংস্কৃতি যখন স্পর্শ করেছে, সেখান থেকে হয়তো একটা সুসংগঠিত পরিবারের দেখা আমরা পেয়েছি, যেখানে পরিবারের পিতা অথবা মাতা হবে ওই পরিবারের প্রধান, এবং সে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদেরকে নেতৃত্ব দিবে, এবং তাদের সুখ দুঃখ থেকে শুরু করে তাদের সব কিছু তারা দেখভাল করবে, এবং তাদের যে সমস্ত ব্যয় হয়, বা শিক্ষা চিকিৎসা বা অন্যান্য ভরণ পোষণের জন্য যে খরচগুলো হয়, তারা সেটা বহন করবে।
তাহলে এখানে একটা সুশৃঙ্খল পরিবারের কথা বলা হয়েছে, যে সুশৃঙ্খল পরিবারের কথা। আর যদি সুশৃঙ্খল না থাকে তাহলে এই পরিবারের মধ্যে কেউ বড় না, যে যার মতো করে ব্যবহার করতেছে। পিতা অর্থাৎ একটা একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী বা ওদের সন্তান থাকলে সন্তানদের জন্য হচ্ছে পিতামাতা, যদি কি পিতার নেতৃত্ব দিবে নাকি মাতা নেতৃত্ব দিবে, কি পিতার নেতৃত্ব মানবে নাকি মাতার নেতৃত্ব মানবে, যদি এরকম নিয়ে ভাগাভাগি হয় তাহলে সেটা সভ্য সংস্কৃতি, সভ্য সমাজ হলো না। তো আমরা এই সভ্যতার সভ্যতার ক্রমবিকাশের মাধ্যমে আমরা একটা সুশৃঙ্খল পরিবার যেরকম মানে এই আমরা এখন দেখতে পাই, ঠিক এই সুশৃঙ্খল পরিবারের আবির্ভাব হয়েছে কিভাবে, সেটা হচ্ছে পড়ালেখার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে এবং বিশ্বের মধ্যে সময়ের পরিক্রমায় আমরা এখন একটা সভ্য একটা জায়গায় এসে পৌঁছেছি। এরকমও তো হয়তো পৃথিবীতে ছিল যে পরিবার বলে কিছু ছিল না, সমাজ বলে কিছু ছিল না, তখন পরিবার এই তার মা ছেলে তার মাকে দর্শন করত, অথবা ভাই তার বোনকে দর্শন করতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো হয়তো না, এগুলো ছিল সবসময় বরাবরই অসভ্য সমাজে ছিল। আর অসভ্য সমাজ ছিল তখন, মানে সৃষ্টির শুরুতে অসভ্য সমাজ ছিল ওই জায়গায় যেখানে নবী রাসূলের কোনো বার্তা পৌঁছানে। তো আমরা জানি সৃষ্টির শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সুন্দর সুশৃঙ্খলভাবে এবং বৈধভাবে জীবনযাপন করার জন্য। কিন্তু যে সমস্ত দল বিপদগামী হয়েছে বা নবী রাসূলের বার্তা তাদের কাছে পৌঁছার নেই, ওই সমস্ত দল কিন্তু বিপদগামী হয়েছে এবং তারা অন্যদিকে প্রবাহিত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। কী কারণে? তারা নিয়ম কানুন ইত্যাদি এগুলো কিছু মানতো না। ভাই বোন, তারপরে মা বাবা, আত্মীয় স্বজন, এগুলার বাছ বিচার করতো না, মানে এই একেবারে বেবিচারে লিপ্ত ছিল। তো এই কথা বেবিচারে যে লিপ্ত ছিল কেন? তারা নিয়মের বাছ বিচার করেন নাই, তার অথবা কোনটা ভালো কোনটা মন্দ, অথবা তারা শিক্ষার ছোঁয়া পান নাই। নবী রাসূলের যে বার্তা নবী রাসূলের বার্তা তাদের কাছে এসে পৌঁছার নাই। তাহলে এই সমস্ত মানুষ বা সমাজ এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখন আমরা বিভিন্ন সময়ের পরিক্রমায় আমরা এখন যে অবস্থানে রয়েছি, এই অবস্থানে কি আমাদের সেই জায়গায় সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়ার কি এখন সুযোগ আছে? যে আমরা একসময় ন্যাংটা হয়ে মানুষ থাকতো, গাছের ছাল বাকল পড়তো, ইত্যাদি ইত্যাদি, মানুষ ফল ফ্রুট খেত এবং বাজার ছিল না, মানে দ্রব্য বিনিময় প্রথা ছিল বা ছিল, বাটার সিস্টেম ছিল। এটাকে বাটার সিস্টেম বলে, দ্রব্য বিনিময় প্রথা। যে আমার একটা ছাগল আছে, এখন একটা গরু দরকার, বা আমার 2টা ছাগল আছে, একটা গরু দরকার, তাহলে আমি 2টা ছাগল দিয়ে একটা গরু আনবো। অথবা আমার একটা লাউ দরকার, আপনার আছে কুমড়া, তাহলে আমি একটা লাউ দিয়ে আপনার থেকে একটা কমলা আনবো। এরকম দ্রব্য বিনিময় প্রথা ছিল। কিন্তু এখন সময়ের পরিক্রমার মাধ্যমে এখন সেটার এরপরে মুদ্রা আবিষ্কার হয়েছে, শিল্প কারখানা ইত্যাদি আবিষ্কার হয়েছে। এখন আমরা যে সমাজে আছি, গ্লোবাল বিশ্বে এখন আমরা রয়েছি। তার মানে যে এই অসভ্য যুগ যখন ছিল, যে তখন মানুষের ভিতরে কোনো বাছ বিচার ছিল না, এবং আমরা জামা কাপড় যখন আবিষ্কার হয়নি তখন মানুষ অত্যন্ত খোলামেলা ছিল, এবং যার যেভাবে যখন মন চাইতো সে তার সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল ডিজায়ার ইত্যাদি মিটিয়ে নিত। তার মানে তখন মানুষ অসভ্য ছিল। কিন্তু এখন আমরা যদি এই সভ্য সমাজে এসে বলি যে তুমি বেশি জামা পরিও না, বেশি জামা পরলে তোমার ত্বক নষ্ট হয়ে যাবে বা ত্বকের মধ্যে ঘা হয়ে যাবে, তুমি এখন জামা খুলে ফেলো, তাহলে কি আমরা কি এখন সভ্যতার ক্রমবিকাশের পরে কি আমরা উত্তর আধুনিকতাবাদের যুগে আসি, নাকি আমরা আধুনিক যুগে আসি? মানে আমরা কি উত্তর আধুনিকতাবাদ যদি এরকম হয়ে থাকে যে আমি সে আগের জায়গায় ফিরে যাই বা নগ্নতার যুগে চলে যায়, যদি এরকম হয়ে থাকে তাহলে তো এই পৃথিবী, তাহলে যে বিকাশ হয়েছে এই বিকাশের কোনো ভ্যালু রইল না, বরঞ্চ এটা অবনতি হয়েছে, এটাকে ধরে নিতে হবে। আমি যে কথাটা এখন বোঝাতে চাচ্ছি, যে নিয়ম কানুনের কথা বললাম, আমি এখানে একটা পরিবারের কথা বললাম, বিয়ের কথা বললাম, এবং সমাজের কথা বললাম, এবং আমাদের যে অতীত সভ্যতা এবং সংস্কৃতির কথা বললাম।
এই কথাগুলো বলার যে মূল একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যে এই যে এই পরিবার থেকে সমাজের নেতৃত্বে, যেমন বাংলাদেশের মধ্যে যত পরিবার আছে এই পরিবারগুলোকে আবার যত মানুষ আছে মানুষকে বিভিন্ন ধর্মে ভাগ করা যদি হয় তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান রয়েছে এবং প্রায় 48-50টার মতো উপজাতি রয়েছে। তো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম যারা আমরা আছি, মুসলমান হিসেবে আছে, আমাদের অধিকাংশ পরিবারে কিন্তু পিতৃতান্ত্রিক এবং বিশেষ করে উপজাতিদের মধ্যে কিছু পিতৃতান্ত্রিক আছে এবং কিছু মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে। তার মানে ওখানে লিডার রয়েছে। এখন পরিবার থেকে সমাজ, এখন একটা পরিবারে যেরকম আপনি মা বাবা যদি প্রধান হয়ে থাকে তাহলে এখানে সমাজের প্রধান কে হবে? এখন অতীতের যুগে সমাজের প্রধান কে হতো? তখন কোনো সমাজের প্রধান বলতে কিছু ছিল না। তখন ধরেন কোনো বাড়িতে এই কোনো বিষয় নিয়ে, সম্পত্তি নিয়ে, ওই যে বললাম গাছ নিয়ে, ফল নিয়ে, ফল ফলাদি নিয়ে, বা অথবা বনজ ঔষধ অথবা কৃষিজ পণ্য অথবা পুকুরের মাছ নিয়ে যদি ঝগড়া হতো তখন মানুষ ওই সময়ের যুগে তখন মানুষ একজন আরেকজনকে সেল মারতো, তারপর টেটা, রাকসা ইত্যাদি দিয়ে মারতো। যদি ওই সমাজের কথা বলি যে সমাজে কোনো আইন শৃঙ্খলা ছিল না, এই সমাজে কোনো নেতা নেতৃত্ব ছিল না, তাহলে একটু চোখ বুঝে একটু ভাবেন তাহলে সেখানে কি হয়েছে? যখন একটা ঝগড়া বাঁধছে তখন সেখানে শুধু সবাই একজনকে একজন মারছে 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 মারতে মারতে সবাই রক্তাক্ত হয়েছে। হয়তো দেখা গেছে কি এমনও হয়েছে যে অনেক লোক মারা গেছে, কারণ সমাজে কোনো নেতৃত্ব ছিল না। এটাকে একটু ভাবেন তাহলে নেতৃত্ববিহীন সমাজের কি অবস্থা হয়। এখন এই সমাজ থেকে পরে সমাজকে উন্নত হয়ে আবার সেটাকে রাষ্ট্র কাঠামোর রূপ লাভ করেছে। রাষ্ট্র কাঠামোটা হচ্ছে এই যে রাষ্ট্র চিন্তা, এই পৃথিবীতে রাষ্ট্র চিন্তা অনেক আগ থেকে হয়েছে, মানে একেবারে সেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার থেকে শুরু করে তারপরে হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি থেকে শুরু করে সবাই এরা আছে। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক যে অ্যারিস্টটল, এর আগে প্লেটো এবং সক্রেটিস, তারা রাষ্ট্রচিন্তা নিয়ে অনেক অনেক কথা বলেছেন, রাষ্ট্র কিভাবে হবে বা রাষ্ট্র কাঠামো। তো আমরা সর্বশেষ যেটা জানি, একটা সুশৃঙ্খল রাষ্ট্রের 4টে উপাদান থাকবে। সেটা হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে জনগণ থাকতে হবে, জনসমষ্টি থাকতে হবে। জনসমষ্টির পরে একটা রাষ্ট্র হিসেবে ঘোষিত হতে হলে এটা একটা নির্দিষ্ট ভূখণ্ড বা আকার থাকতে হবে। ভূখণ্ডের পরে ওই রাষ্ট্রটার সার্বভৌমত্ব থাকতে হবে, মানে স্বাধীনতা অথবা সভরেনিটি থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতা বলতে যে অন্য দেশ আমাদেরকে আক্রমণ করবে না, বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা যুক্তিতে আক্রমণ করতে পারবে না। তো পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1914 সাল থেকে 1919 সাল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল। তো ইতিমধ্যে আমরা অনেকগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আমরা নাম দিনে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আমরা প্রত্যক্ষ করিনি, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও অন্তত আরও শত শত যুদ্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে কোল্ড ওয়ার হয়েছে আর কি। আমি মনে করি এই যে এখনও সারা বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে, এই যেরকম ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করতেছে এবং আমেরিকার নেটো বাহিনী থেকে শুরু করে তারা বিভিন্ন রাষ্ট্রকে আক্রমণ করলো, এবং তারা ইরাক ধ্বংস করলো, লিবিয়া ধ্বংস করলো, অনেক কিছু তারা ধ্বংস করলো। তো এগুলো আমরা প্রত্যক্ষ করি। এই যে রাষ্ট্র কাঠামো, সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব যখন থাকে একটা, তখন বাইরের যে কোনো একটা রাষ্ট্র তাকে সহজে আক্রমণ করতে পারে না। এই সার্বভৌমত্ব, এবং সরকার থাকবে ওই রাষ্ট্র পরিচালনার জন্য একটা নির্দিষ্ট একটা সরকার থাকবে। এখন যদি সরকার না থাকে তাহলে এটা একটা রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। এখন বলতে হবে যে সরকার কারা? এখন সরকারকে যদি বলি যে জনগণই সরকার, এটা একটা যৌক্তিক আছে। এখন এই জনগণের মধ্যে ধরেন একটা রাষ্ট্রের মধ্যে 100 কোটি জনগণ রয়েছে, বা 50 কোটি জনগণ রয়েছে, অথবা 20 কোটি জনগণ রয়েছে। এখন এই জনগণের মধ্যে সরকার কী হবে? সরকার বলতে কি, যে জনগণের মধ্য থেকে পরিচালিত একটি কাঠামো, পরিচালিত এই একটি দল, যে বা গ্রুপ বা দায়িত্বপ্রাপ্ত একটা অনেকজন মানুষ থাকবে সেখানে, যেখানে সে পুরো রাষ্ট্রের দায়িত্ব নেবে। যেমন ওই যে পিতা মাতা যেরকম সংসার পরিচালনা করে, ঠিক একটা রাষ্ট্রের দায়িত্বে একজন থাকবেন, দায়িত্বে অনেকজন থাকবেন। যেমন এই খাদ্যের দায়িত্বে থাকবে কয়েকজন
জন এবং শিক্ষার দায়িত্বে থাকবে কয়েকজন। তারপরে শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে এই যে বিভিন্ন বিভিন্ন সেক্টরের দায়িত্ব বিভিন্ন জনে থাকবে। সম্পদের দায়িত্ব থাকবে একজনে, সম্পদ বন্টনের দায়িত্বে থাকবে আরেকজনে, অর্থের দায়িত্বে থাকবে আরেকজনে। এইভাবে বিভিন্ন দায়িত্বে যে থাকবেন, এই দায়িত্ববান লোকগুলো নিয়ে যে একটা স্ট্রাকচার গঠন করা হয়, সেটাকে আমরা যদি সরকার বলি, তাহলে আধুনিক যুগে সরকার সংজ্ঞা অত্যন্ত পরিশীলিত হয়েছে। আমি প্রথমে যে সরকারটা বললাম, এটাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আধুনিক যুগে সরকার কী জিনিস সেটা আমরা এখন প্রত্যক্ষ করছি একেবারে সচক্ষে। তো সরকারটা হচ্ছে জনগণের মধ্য থেকে একটা সুশৃঙ্খল এবং পরিশীলিত কয়েকজন ব্যক্তি যে একটা স্ট্রাকচার তৈরি করবে, সেই স্ট্রাকচারকে আমরা সরকার বলি। এখন এই স্ট্রাকচার কিভাবে গঠিত হবে, যেখানে 20 কোটি মানুষ রয়েছে সেখানে স্ট্রাকচারটা কিভাবে গঠিত হবে? এখন কি ওই যে যার মতো করে যে শক্তি আছে, ওই বাঘের বন যেরকম, বনের মধ্যে যেরকম বাঘ, সেখানে বাঘ বা সিংহ সেখানে তার আধিপত্য বিস্তার করছে, ফিজিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করে। এখন 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে যারা শক্তিশালী যুবক থাকবে, মানে যার এই সুঠামো দেওয়ার কারণে, শক্তির কারণ মানে সবাই তাকে ভয় পায়, সে তখন বলবে যে আমি হব তোমাদের প্রধান, আমি তোমাদেরকে চালাবো। এরকম যদি হয়ে থাকে তাহলে সেখানে তো সবাই মানে জোর করে ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবে যে আমি 20 কোটি মানুষকে পরিচালনা করব, তারপর আমি আমার 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 সহযোগী এরকম নিব, এই লোকদেরকে আমার সহযোগী হিসেবে নিব। এখন এই সরকারের 20 কোটির মধ্যে যাওয়ার জন্য তখন সেখানে অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে যাবে। 20টা 50টা 100টা 1000 গ্রুপ হইতে পারে, গ্রুপ তৈরি হয়ে যাবে। এই এক একটা গ্রুপে থাকবে 500 1000 2000 অথবা 50,000 লোক থাকবে। এই প্রত্যেক গ্রুপের মধ্যে একজন, আবার বলবে যে ওই গ্রুপের মধ্যে একজন নেতা থাকবে, সে ওখানে যাওয়ার জন্য, সরকার পরিচালনা করার জন্য বা পুরা 20 কোটি মানুষকে পরিচালনার জন্য সকল গ্রুপ একসাথে প্রতিযোগিতা করবে। সেখানে মারামারি হবে, রাকসা টেটা বল্লম, তারপরে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ওই বোমা, অ্যাটম বোমা থেকে শুরু করে সুপারসনিক যত অস্ত্র আছে, মানে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা বলবে যে না এই গ্রুপ, আমরা এই গ্রুপ। পরে কী হবে, গ্রুপে 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 ওই সরকার পরিচালনার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্ব তৈরি হলে পরে রক্ত রক্ত দেখবে, শুধু মানুষ রক্ত দেখবে, সেখানে কোনো সুশৃঙ্খলতা বলতে কিছু থাকবে না, অরাজকতা আর অরাজকতা, শুধু অ্যানার্কিজম, অরাজকতা দেখবে। তাহলে এই অবস্থাটার নামটা হচ্ছে ওই বন্য পশুদের মতো হবে, আমাজন বনের মতো অথবা সুন্দরবনের মতো অথবা দক্ষিণ আফ্রিকার কোনো গহীন জঙ্গলের মতো ওই রাষ্ট্রটা হবে এরকম। তাহলে রাষ্ট্রটা কী হবে? এখন এই আধুনিক যুগে কি এই রাষ্ট্র কি এভাবে পরিচালিত হবে, নাকি একটা সুশৃঙ্খল একটা কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে? তো সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য কোনো রাষ্ট্রের যে কীভাবে সুশৃঙ্খল কাঠামো মানে এবং খুব উন্নতভাবে, যেখানে স্মুথলি সব কিছু চলবে, যৌক্তিকভাবে চলবে, কেউ বঞ্চিত হবে না, সবার অধিকার ফেরত পাবে, এবং যেখানে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের মূল্যায়ন হবে, মানুষের সম্মান হবে, মানুষের সকল দাবি পূরণ হবে, সবাই ভালো থাকবে, সবাই এখানে সুস্থ সুশৃঙ্খল জীবনযাপন করবে। এরকম পদ্ধতি এই আবিষ্কার করেছেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন লেখক, যুক্তিবিদ থেকে শুরু করে যারা ইতিমধ্যে বিভিন্ন বই লিখেছেন। যেমন এর আগে বললাম অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, তারপরে হচ্ছে ভল্টেয়ার এবং ম্যাকিয়াভেলি ইত্যাদি। এরা এই রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা অনেকগুলো মতবাদ বা ডক্ট্রিন অথবা থিওরি দিয়ে গেছেন বা সূত্র দিয়ে গেছেন। তো তারা সূত্র দিয়ে গেছেন কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে, যে রাজার মাধ্যমে একটা রাজা থাকবে। তো রাজা কীভাবে আসলো? রাজাও সে ওই যে শক্তি প্রয়োগ করে, সে কোনো একটা গ্রুপকে কাজে লাগে, তার অনেক পাইক পেয়াদা সাঙ্গপাঙ্গ এরকম অনেক মানুষ ছিল। সে তখন সেখানে এক প্রকার অরাজকতা করে রাজা হবে। এইখানে রাষ্ট্রবিজ্ঞানীরা
যে এটাকে একনায়কতন্ত্র বলেছেন, একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র বলেছেন। ডিক্টেটরশিপ হয় কিন্তু এইভাবে, যেখানে এই রাজা দ্বারা রাজ্য শাসন। তো আসলে রাজা কিভাবে হয় সেটা যদি আমরা একটু চিন্তা করি, রাজা হয় ওই অ্যানার্কিজম বা অরাজকতার মাধ্যমে সে কোনো একটা রাজা হতে পারে। ঠিক অ্যানার্কিজম থেকে আরেকটু পরিশীলিত, মানে কিন্তু একেবারে গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রটা এরকম, তাও এই রাজার একটা আপডেট ভার্সন আর কি একনায়কতন্ত্র। তো একনায়কতন্ত্রের পরে এবার আরও বিভিন্ন তন্ত্র থাকতে পারে। একটা রাষ্ট্র এইভাবে চলবে, এইভাবে চলবে। এরপরে এখানে গণতন্ত্র আধুনিক যুগে সবচাইতে গ্রহণযোগ্য মতবাদ বা রাষ্ট্র পরিচালনার গ্রহণযোগ্য একটা পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। সেই সারা বিশ্বের মধ্যে এখন যতগুলো রাষ্ট্র রয়েছে, গণতন্ত্রের সঠিক সংজ্ঞাটা ওই আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়ে গেছেন। সেটা হচ্ছে যে ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হচ্ছে ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ডেমোক্রেসি হচ্ছে এমন একটি সরকার যেটা হচ্ছে জনগণের, অফ দ্য পিপল জনগণের সরকার, বাই দ্য পিপল জনগণের দ্বারাই নির্বাচিত সরকার, অ্যান্ড ফর দ্য পিপল এবং জনগণের জন্য। গণতন্ত্র এমন একটা সংজ্ঞা তারা দিয়ে গেছেন যে গণতন্ত্র জনগণের দ্বারাই নির্বাচিত সরকার। গণতন্ত্র ইজ দ্য ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, বাই দ্য পিপল এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার, অ্যান্ড ফর দ্য পিপল এবং যে জনগণ জনগণের জন্য কাজ করবে, যে সরকার জনগণের জন্য কাজ করবে। এমন একটা সরকার হচ্ছে গণতন্ত্র, যে সরকার জনগণের সরকার এবং যে সরকার জনগণ দ্বারা নির্বাচিত, এবং যে সরকার আবার ওই জনগণ দ্বারা নির্বাচিত হয়ে জনগণের কল্যাণ সাধন করবেন, সেটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমরা যদি ইসলাম ধর্মে যাই, তাহলে আমাদের ইসলাম ধর্মে সরাসরি গণতন্ত্রকে সাপোর্ট করেন নাই। কিন্তু আবার যদি এটা চিন্তা করি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে নেতৃত্ব দিয়ে যাবেন, যখন ওনার পরে যখন 4 খলিফা ছিল, যে 4 খলিফা তিনি কিন্তু নির্ধারণ করেছেন গণতন্ত্র, এক ধরনের গণতন্ত্রের মাধ্যমে। সেখানে তিনি ভোট দিয়েছেন, যে আলোচনা করেছেন যে কাকে দিবে বা ওনার পরে কে নেতা হবেন, বা ওনার পরে কে অথবা এই যেমন মসজিদে বা ইয়েতে এই কিভাবে একটা সমাজ পরিচালিত হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত আলী, হজরত ওসমান, তারা কিন্তু এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু তখন জনপ্রতিনিধিত্ব করেছেন। এটাকে গণতন্ত্রে বলা যায়, কারণ ওখানে অনেক লোক ছিল, লোকের মধ্যে সবাই তাকে বলেছেন যে উনি হবেন নেতা। তাহলে এটা তো এক ধরনের গণতন্ত্র, এখানে কিন্তু ভোট দেওয়া হয়েছে। তো সুতরাং এখন যদি আমরা বলি যে আমাদের যে কোনো একটা রাষ্ট্র বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে আমরা কোনো পদ্ধতি অবলম্বন করব না বা কোনো কিছু অবলম্বন করব না, আমরা মানে মাইট ইজ রাইট, একটা গ্রুপ, ওই যে বললাম এর আগে, একটা গ্রুপ বা 10টা গ্রুপ, যে যেভাবে পারে আমি এখানে আসতে চাই, সরকারে আসতে চাই এবং জনগণকে শাসন করতে চাই, তাহলে এটা তো আর আধুনিকতাবাদ হলো না। এখন তাহলে এটা হবে যে সেই ওই প্রাগৈতিহাসিক যুগে চলে যাওয়া, অথবা আগুন তৈরির আগে চলে যাওয়া, অথবা এই শিল্প বিপ্লবিক যে সময়, ওই সময়ের আগে চলে যাওয়া। এখন এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে, গ্লোবালাইজেশনের যুগে যদি আমরা পরিশীলিত একটা সরকারকে দেখতে পাই, তাহলে সেটার জন্য তো নির্বাচন দরকার। তাহলে এখন নির্বাচন ছাড়া যদি আমরা বলি যে আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার করব, তাহলে আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? এখন এখানে তো আমিও সংস্কার করার মতো একজন ব্যক্তি হতে চাই, যে আমি সংস্কার করব, কারণ আমি তো নিজেকে অযোগ্য ভাবি না। আমি নিজেকে এই রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য বা জনগণের নেতা হওয়ার জন্য বা জনগণকে পরিচালনা করার জন্য, জনগণের যে 5টা চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি দেখভাল করার জন্য আমি একজন সংস্কারক হতে চাই। কী কারণে হতে চাই?
কেন, আমি তো মাস্টার্স পাস করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, আমি বিএড করেছি, সিএনএড করেছি, তারপরে প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক ছিলাম, তারপরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্বে আছি। এখন আমার বয়স 45, আমার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের বয়স হয়ে গেছে। নবুয়ত যিনি পেয়েছেন তখন তার বয়স ছিল 40 বছর, অর্থাৎ ওই নবুয়তেরও যে বয়স, মানে যে বয়স হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, মানে এটা দিয়ে বোঝালাম, মানে বোঝাতে চাচ্ছি যে ম্যাচুরিটি, যে 40 ইয়ার্সও আমার অতিক্রম হয়েছে। তাহলে আমিও তো একজন সংস্কারক হতে চাই, সমাজ সংস্কারক হতে চাই, যে আমি সরকার হব, আমি আমি সরকারের একজন অংশ হব বা একটা পার্ট হব। তা আমি চাইতে পারি আমার মধ্যে এরকম বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে এরকম 18 কোটি মানুষও চাইতে পারে। কারণ আমি আমার যোগ্যতার কথা বললাম, অনেকে আছে আমার চেয়ে আরও বেশি যোগ্যতা সম্পন্ন, আমার চেয়ে আরও বেশি জানে, আরও বিদ্যা বুদ্ধি বেশি, আবার অনেকে মানে আমার চেয়ে আরও বুদ্ধিমান মনে করতে পারে। এরকম অনেক মানুষ আছে, তারা সবাই বলবে যে না আমি সরকারে যেতে চাই। তাহলে কীভাবে সংস্কার করবে? এই সংস্কারটা কে করবে? একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এই সংস্কারকগুলোকে নির্ধারণ করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য, বা আমাকে পরিচালনা করার জন্য, জনগণকে পরিচালনা করার জন্য কে করবে, কে দায়িত্ব নেবে এটার? এটা তো একটা পদ্ধতিগতভাবে এখানে আসতে হবে। আর এই পদ্ধতির মধ্যে সবচাইতে সর্বোত্তম পদ্ধতি এখনও সারা পৃথিবীতে গণতন্ত্রের উপরে কোনো পদ্ধতি এখনও আমার মনে হয় এই পর্যন্ত কেউ গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের চেয়ে উৎকৃষ্ট কোনো সরকার গঠনের পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। তাহলে এখানে গণতন্ত্র যদি বাস্তবায়ন করতে হয় বা জনগণের যদি সরকার করতে হয় বা এখানে সুশৃঙ্খল লিডার নির্ধারণ করতে চান, তাহলে আপনি কীভাবে নির্ধারণ করতে হবে? তাহলে আপনাকে এই সবাইকে বলতে হবে আপনারা হাত তোলেন, এখানে নেতা অমুক প্রার্থী হয়েছে, উনিকে মানি কিনা আমরা। তো সবাই বলবে মানবে। এটা তো 10 জনের জন্য সম্ভব। কারণ আপনি 18 কোটির মানুষ, তো আপনি হাত দিয়ে 18 কোটি মানুষের ভোট তো আপনি এইভাবে হাত তুলে বা হাত নামাইয়ে নিতে পারবেন না। তাহলে কী করতে হবে? আপনাকে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বিশেষ পদ্ধতিটা কি? সেটা হচ্ছে ভোট। এখন অনেকে যদি বলেন না আমি ভোট করে আসবো না, আমার বন্দুক আছে, বন্দুক দিয়ে আসবো, আমি বন্দুক ব্যবহার করে আসবো, জোর করে আসবো, তাহলে সেটা তো ওই অসভ্য যুগেই আমি চলে গেলাম। তাহলে কি হবে? বন্দুক পরিবর্তে ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, যে ওই যে হাত তোলা অবস্থাকে এখন সেটাকে উন্নত পরিশীলিত রূপ বা উন্নত ভার্সন হচ্ছে ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। কারণ ব্যালটের শক্তি বুলেটের চেয়ে বেশি। কারণ বুলেট দিয়ে আপনি একজন লোককে মারতে পারবেন, 10জন লোককে মারতে পারবেন, কিন্তু ব্যালট দিয়ে আপনি এবং বুলেটের আঘাতটা হচ্ছে আপনার সাময়িক, কিন্তু ব্যালটের আঘাতটা হচ্ছে দীর্ঘস্থায়ী, এবং ব্যালটের মাধ্যমে আপনি আপনার সঠিক নেতা নির্বাচন করতে পারবেন গোপন ব্যালটের মাধ্যমে। তাহলে গোপন ব্যালটের মাধ্যমে যদি আপনি সঠিক নেতা নির্বাচন করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? নির্বাচনের আয়োজন করতে হবে। অর্থাৎ একটা রাষ্ট্রকে জীবিত রাখতে হলে, একটা সুশৃঙ্খল বা উন্নত রাষ্ট্রকে, একটা সফল রাষ্ট্র যদি আপনি বানাতে চান, তাহলে সেখানে যে সরকার, রাষ্ট্রের উপাদান 4টা উপাদানের মধ্যে 2টা উপাদানই গুরুত্বপূর্ণ, সার্বভৌমত্ব এবং সরকার। আপনাকে সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে একটা সরকার দ্বারাই ওই রাষ্ট্র পরিচালিত হতে হবে। তো ভালো সরকার কীভাবে আসবে? ভালো সরকার আসতে হবে, কারণ আমিও তো প্রার্থী হতে চাই, আমি তো যোগ্যতা কম নেই, আমি তো নিজেকে অনেক হামবড়া মনে করি, অনেক গৌরবান্বিত মনে করি, জ্ঞানী মনে করি, আমিও তো চাই। এখন আমার কি যোগ্যতা আছে কি না সেটা জনগণ, আমি প্রার্থী হলাম, জনগণ আমাকে ভোটের মাধ্যমে আমাকে যোগ্য মনে করলে আমাকে তার রায় দিবে যে আমি তাদের লিডার হতে পারি, আই কুড বি এ লিডার ফর দেম। এবং এই লিডার হতে পারতাম বা হতে পারি, তাহলে ওরা আমাকে ব্যালটের মাধ্যমে সেই রায়টা দিবে। তাহলে এই যে ব্যালটের মাধ্যমে রায়টা দেওয়ার পদ্ধতিটা, এটা একটা পরিশীলিত এবং উন্নত পদ্ধতি এবং পরীক্ষিত পদ্ধতি। এই জন্য ইলেকশন দরকার। কিন্তু আমরা যদি ইলেকশন না চাই, তাহলে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে এবং কার দ্বারা পরিচালিত হবে, এবং সেটা ওই রাষ্ট্র কোন দিকে যাবে? সেটা কি ধ্বংসের দিকে যাবে? সেটা কি সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে পারবে, নাকি সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে, নাকি একটা উচ্ছৃঙ্খল প্রজাতির দিকে চলে যাবে? আমরা উচ্ছৃঙ্খল প্রজাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা পরিগণিত হব, নাকি আমরা পরিচালিত একটা যৌক্তিক মানব জাতি বাঙালি হিসেবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো? সেটা কোন পদ্ধতিতে হবে? সেটার জন্য অবশ্যই
ইলেকশন করতে হবে। এখন যদি আপনি ইলেকশন না করে বলেন যে আমি সংস্কার করব, আপনি সংস্কার করলে তো আপনি সারা জীবনে করতে পারেন, কাকে দিয়ে সেই সংস্কার করাবেন? ওই গ্রুপের একই কথা হবে, কে সংস্কার করবে? আপনাকে সংস্কার করার কে দায়িত্ব দিয়েছে? আমি দায়িত্ব দিয়েছি, আমি মানি না আপনি সংস্কার করতে পারবেন না। কেন? আমি তো সংস্কার করতে চাই, আমি তো আপনার চেয়ে অনেক জ্ঞানী মানুষ। আপনি কিছুই বোঝেন না, আপনি অর্থ বুঝেন না, বাণিজ্য বুঝেন না, ব্যাংক বুঝেন না, বিমা বুঝেন না, চিকিৎসা বুঝেন না, কিছুই বুঝেন না। আপনি কি আপনি বললেও হবে যে আপনি আমার সংস্কার করবেন? আমি কি আপনাকে সংস্কার দায়িত্ব দিছি? তাহলে আমাকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সংস্কার করতে হবে। দায়িত্বপ্রাপ্ত না হয়ে আমার সংস্কার করার কোনো অধিকার নেই। আমাকে দায়িত্বপ্রাপ্ত হতে হবে। দায়িত্ব কে দিবে? 18 কোটি জনগণ আমাকে দায়িত্ব দিবে, নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমাকে দায়িত্ব দিবে। আমি যদি বুলেটের মাধ্যমে দায়িত্ব নিই তাহলে তো হবে না, কারণ সেটা হবে সাময়িক, কারণ সেখানে কোনো নিয়ম থাকবে না। আমি এখন বুলেটের মাধ্যমে নিলাম, পরে আরেকজন আরেকটা বুলেট ব্যবহার করে আবার আমার থেকে নিয়ে নিবে, আরেকজন আরেকটা বুলেট ব্যবহার করে আমার থেকে নিয়ে নিবে, আরেকজন আরেকটা বুলেট ব্যবহার করে তার থেকে নিয়ে নিবে, এভাবে তাহলে বুলেট মানে এই জন্য বলা হয়েছে ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। তার মানে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হলে একটা যে সুশৃঙ্খল সরকার ব্যবস্থা পদ্ধতি দরকার, এই সুশৃঙ্খল সরকার ব্যবস্থার জন্য একমাত্র পরীক্ষিত, একমাত্র নির্ভরযোগ্য, রিলায়েবল এবং ভ্যালিড পদ্ধতি হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, ভালোভাবে সম্ভব নয়। কারণ নির্বাচনের মাধ্যমে এই আধুনিক যুগে এখন আমি আসি, সারা বিশ্বে যতগুলো রাষ্ট্র পরিচালিত হয় ভালোভাবে, ততগুলো রাষ্ট্র নির্বাচন দ্বারাই সরকার গঠিত হয়ে ভালোভাবে পরিচালিত হচ্ছে। আর যেগুলো নির্বাচন নাই, ওই সে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র রয়েছে, সেগুলো ভালো কিছু বয়ে আনে না। সেখানে মানুষের অধিকার সংরক্ষিত হয় না, সেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। একটা উন্নত, ওখানে মানুষে অনেক ভেদাভেদ হয়ে যায়, একটা গ্রুপিং হয়ে যায়, এবং একটা ভাগ অনেক উন্নত থাকে এবং আরেকটা ভাগ অনেক অনুন্নত থাকে বা অনেক নিম্ন জীবনযাপন করে, যেটা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের জন্য কোনো মতে কাম্য নয়, এবং যেটা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা আল্লাহর কাছে সেটা দায়ী থাকব। সুতরাং একটা জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার জন্য, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে বা একটা জবাবদিহিমূলক সরকারের জন্য একটা ইলেকশন অতীব জরুরি। অর্থাৎ ইলেকশনবিহীন যদি হয়ে থাকে তাহলে সে কী হবে? ওই আপনি বনের বাঘের বনের 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 যে বিভিন্ন পশু রয়েছে তাদের মতো হবে, কারণ সেখানে উন্মুক্ত বনের মতো হবে। তার মানে যে রাষ্ট্রের মধ্যে ইলেকশন নাই সেই রাষ্ট্র হচ্ছে অনেকগুলো বিপদ সংকুল বা হিংস্র জন্তুর মতো একটি বন জঙ্গলের মতো হবে নির্বাচনবিহীন কোনো রাষ্ট্র। কেন হবে? যেখানে সাপদ সংকুল মানে বন্য জন্তু থাকে, বন্যপ্রাণী বা হিংস্র জন্তুদের আবাসভূমি বা একটা বন জঙ্গল হিসেবে সেটা পরিগণিত হবে। তাহলে কি আমরা এই বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের বাংলাদেশ কি এরকম একটা বন্য প্রাণী বা বন্যপ্রাণীর বন্যপ্রাণীর বসবাসের জায়গা হিসেবে কি আমরা দেখতে চাই? বা একটা আমাজন বন হিসেবে কি দেখতে চাই আমরা? যে একটা গহীন বন হিসেবে কি আমরা কি বাংলাদেশকে দেখতে চাই? না, আমরা বাংলাদেশকে দেখতে চাই একটা স্বচ্ছ সুন্দর আয়নার মতো একটা জায়গাকে দেখতে চাই, যেখানে আমরা সকল মানুষ অত্যন্ত যৌক্তিকভাবে জীবনযাপন করব। 18 কোটি মানুষের দ্বারা নির্বাচিত বাছাইকৃত 40-50 জন মানুষ বা 60-70 জন মানুষ দ্বারা আমরা পরিচালিত হব, যাদেরকে আমরা ব্যালটের মাধ্যমে নেতা বানাবো, এবং ওই নেতারা আমাদের অধিকারগুলো সংরক্ষণ করবে, আমাদের জন্য তারা কষ্ট করবে, এবং আমরা রাষ্ট্রকে আমরা আমাদের স্ব জায়গা থেকে পরিশ্রম করে আমরা আমাদের দায়িত্ব পালন করে আমরা রাষ্ট্রকে একটা সুশৃঙ্খলতার উপহার দিব, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে একটা সুশৃঙ্খল এবং উন্নত রাষ্ট্র আমরা উপহার দিব। এবং যে রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ কোনো ভেদাভেদ থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে সকল নাগরিক তাদের সকল ক্ষেত্রে, জনজীবনের সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, যেখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকবে না, আবাল বৃদ্ধ বনিতা এবং ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে সকল ধর্মীয় উৎসব সমানভাবে এবং তাদের স্বাধীনভাবে সকল ধর্মীয় উৎসব, যে যার ধর্ম সে তার ধর্ম অত্যন্ত স্বাধীনভাবে এবং
যথাযথ মর্যাদার সাথে পালন করতে পারবে, যে রাষ্ট্রের মধ্যে কোনো ক্ষুধা, অন্যায়, হত্যা, রাহাজানি, দর্শন এগুলো কিছু থাকবে না, এবং যে রাষ্ট্র হবে জবাবদিহিমূলক, যে রাষ্ট্রের মধ্যে জনগণের দ্বারা সরকার যে ব্যয়গুলো করেছে সেই ব্যয়গুলোর মধ্যে একটা স্বচ্ছতা থাকবে, যে রাষ্ট্রের মধ্যে কোনো অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না। সেই রাষ্ট্র আমরা যদি উপহার পেতে চাই তাহলে অবশ্যই ইলেকশনের মাধ্যমে আসতে হবে। আর যারা ইলেকশন পছন্দ করেন না তারা তো আমি মনে করি ওই বন্য প্রাণীর মতো, বাঘের মতো, তারা সে তার মতো করে থাকবে, সে তার মতো করে বনে হেঁটে বেড়াবে, সে তার মতো করে হরিণ খাবে, সে তার সাপ তার মতো করে ব্যাঙ খাবে, সাপ তার মতো করে অন্য অন্য প্রাণীকে গিলে খাবে। যারা ইলেকশন চায় না আমি মনে করি তারা তো সেই হিংস্র জন্তুর চেয়েও হিংস্র জন্তুর চেয়ে খারাপ, অথবা তারা হিংস্র জন্তু তারা, কারণ তারা অসভ্য মানুষের সেই জায়গায় রয়ে গেছে, তারা এখনো সভ্যতার ছোঁয়ায় আসতে পারে না। ইলেকশন না চাওয়া মানে কি, যে আমরা যে বলি ফ্যাসিস্ট মানে কি, যে ফ্যাসিস্ট মানে হচ্ছে যে জনগণের উপর চাপিয়ে বসে, যে জনগণের আবদার রক্ষা করে না, যে জনগণের স্বাধীনতা বিশ্বাস করে না, যে জনগণের মতামত বিশ্বাস করে না, যে জনগণের শিক্ষা চিকিৎসা বিশ্বাস করে না, যে জনগণের মানসিক প্রভাবের উপর, মস্তিষ্কের উপর, যে মস্তিষ্কে যে একটা স্বাধীনতা রয়েছে, যে মস্তিষ্কের একটা সচল গতি রয়েছে সেটার উপর বিশ্বাস করে না, সেটা হচ্ছে ফ্যাসিস্ট। তাহলে নির্বাচন যারা চায় না তারা কারা? তারা হচ্ছে ওই ফ্যাসিস্টের চেয়ে ফ্যাসিস্ট, নির্বাচন যারা চায় না। সুতরাং নির্বাচন চাইতে হবে। নির্বাচন চাওয়াটা হচ্ছে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ মানুষ, আর নির্বাচন না চাওয়াটা হচ্ছে অনুন্নত জীবনে অবতীর্ণ হওয়ার জন্য কয়েকটা বিপদগামী মানুষ বা বিপদগামী দল। সুতরাং নির্বাচন চাওয়াটা বা নির্বাচন দিয়েই একটা রাষ্ট্রকে পরিচালনা করার মতো যে সমস্ত ভালো মানুষগুলো রয়েছে সেই সমস্ত ভালো মানুষগুলোকে সাধুবাদ জানাই। আর নির্বাচন যারা চায় না তারা, আমি তাদেরকে হেদায়েত কামনা করি, এবং তারা যাতে আরেকটু পড়াশোনা করে মানুষের জীবন সম্পর্কে বুঝে, এবং মানুষের এই পৃথিবী সম্পর্কে বুঝে, এই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বর্তমান যে অবস্থায় সেটাকে অনুধাবন করে, এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ নিয়ে তারা যাতে করে তারা ভাবে, এবং মানুষের কল্যাণের জন্য তারা যাতে চিন্তা করে, এটার জন্য আমি তাদের জন্য দোয়া করি। আর যারা ইলেকশনমুখী রয়েছেন, নির্বাচনমুখী রয়েছেন, তাদেরকে আমি স্বাগতম জানাই। তাদের হায়াত বিদ্যা বুদ্ধি যাতে আরও বাড়ে, তারা যাতে জনগণের জন্য কাজ করতে পারে, তারা যাতে স্বচ্ছ হয়, তারা যাতে জবাবদিহিমূলক হয়, এবং তারা ইলেকশনে অবতীর্ণ হয়, ইলেক্টেড হয়ে যাতে তারা জনগণের উপর অযৌক্তিকভাবে চেপে না বসে, এবং জনগণের ধন সম্পদ এগুলো লুটপাট না করে, এবং জনগণের দ্বারা গঠিত সরকারের অংশ হিসেবে তারা যাতে জনগণের জানমালের ইত্যাদি জিম্মা নেয় সেই আশাবাদ ব্যক্ত করি। এবং ইলেকশন জিন্দাবাদ, ইলেকশন জিন্দাবাদ, ইলেকশন জিন্দাবাদ, নো ইলেকশন মুর্দাবাদ, নো ইলেকশন মুর্দাবাদ, ইলেকশন জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, let the democracy be existed in our country. Thank you all, thank you very much.